আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় বলছে অমুকের বিরুদ্ধে তদন্ত হবে, তমুকের বিরুদ্ধে তদন্ত হবে, কিন্তু এস আলম এবং যে বসুন্ধরা সেই তদন্তটা কোথায়, যে আসল তদন্ত যেটা আমরা আমাদের যে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর মুখেও শুনেছি যে অনেক সাহসিকতার সাথে বলেছিল, কিন্তু এটার জন্য আপনি অনেক সাফার করেছি বসুন্ধরার কাছ থেকে। আপনি মনে হয় মামলাও খেয়েছেন, বাট আমাকে নিয়েও অনেক হেনস্থা করা হয়েছে, ভিডিও করা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, বা আপনার বিরুদ্ধেও করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা তখন পর্যন্ত বা আমরাই কথা বলেছি। এখন নতুন করে যুক্ত হলো হাসনাত আব্দুল্লাহ, যদিও এটা নিয়েও বিতর্ক আছে যে হাসনাত আব্দুল্লাহর সাথে কোনো লেনদেনে কোনো ঝামেলা হয়েছে কিনা, যেহেতু এতদিন পরে বলেছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো প্রতিষ্ঠিত সত্য যে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র, তারা 5-6টা আইন মানে না, এবং তারা একটা 5টা মিডিয়া হাউস, তাদের 5টা না 6টা। তো এই মিডিয়াগুলো তারা তাদের অপকর্ম, দুষ্কর্ম, মানি লন্ডারিং, টাকা পাচার, তারপরে বাংলাদেশের মনোপলি বিজনেস করা, এই সব কিছু জায়েজ করার জন্য তারা এই মিডিয়াটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তো আমরা সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা শুনেছি যে সিটি কর্পোরেশনের আওতায় তাদেরকে নিয়ে আসবে। আমরা এটা দেখতে চাই যে সিটি কর্পোরেশনের আওতায় কবে আসবে। যদি সিটি কর্পোরেশনের আওতায় না আসে তাহলে আমরা বুঝবো যে ডালমে কুচকালো হে, তাহলে ম্যানেজ হয়ে গেছে। ম্যানেজ যে কিছুটা হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ আনবিরের তো সেই খুন, ধর্ষণ এবং খুনের মামলাটা তো এখনো পেন্ডিং আছে, আপিলে পেন্ডিং। আপিলের সিদ্ধান্ত হবে যে এটা পুনঃ তদন্ত হবে না কি হবে। তো সেইটা এই মামলা, এছাড়াও তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। এই মামলায় কার সময় সে দেশে ফেরত আসলো? সালাউদ্দিন সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রী। তো সালাউদ্দিন সাহেবের তো প্রয়োজন ছিল তাকে অ্যারেস্ট করা, আইনের সম্মুখীন করা। আগে সাব্বির হত্যাকাণ্ডের বিচার হয় নাই, মনিয়া হত্যাকাণ্ডের বিচার প্রায় খেয়ে ফেলছিল, এখন একটা জায়গায় আছে এটা। তো এই 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 আনবির ফেরত আসছে। আপনার পত্রিকায় রিপোর্ট বের হয়েছে, হাজার হাজার একর জমি তারা দখল করছে, খাল, বিল, নালা, শ্মশান, এমনকি কবরস্থান। এগুলো তো ওপেন সিক্রেট। এখন হাসনাত কেন বলছে টাকা পয়সা লেনদেন আছে কিনা সেটা আমি জানি না, বাট আমি যে কথাগুলো বলেছি হাসনাত সাহেব সেটা পার্লামেন্টে বলেছে। পার্লামেন্টে বলাতে আর একটু ভালো হয়েছে, জনগণ আর একটু অ্যাওয়ার হয়েছে। কিন্তু এই যে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র যারা কোনো আইন মানে না, আপনি যদি একটা জমি বিক্রি করেন, আপনি জমির দালাল, আপনি জমি কেনে জমি বিক্রি করছেন, মামুন ভাই জমির দালালি করছে। এই জমির দালাল, আপনি বাংলাদেশে অনেক জমির দালাল আছে, বসুন্ধরা সেইখানে একজন টপ দালাল। জমি জমা দখল করে কিছুটা বৈধভাবে, অনেকখানি অবৈধভাবে আপনি জমি বিক্রি করে দিলেন দালালি করে। বিক্রি করার পরে সে আইনের ভাষায় ফ্রি হোল্ড, সে জমির মালিক। সেই জমি সে বিক্রি করবে কি করবে না, বা বিক্রি করলে সেজন্য নির্দিষ্ট আইন আছে, টিপি আছে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এবং সেই আইন অনুযায়ী কোন আইনে সে এই প্রতিবার জমি বিক্রির সময় 10 লাখ টাকা করে ঘুষ নেয় কাটাপতি, কোন আইনে? এর চেয়ে তো নিকৃষ্ট কোনো চাঁদাবাজি হতে পারে না। পুলিশ ওখানে যাইতে পারে না, খাজনা দেয় না, ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না, পরিবেশ আইন মানে না। এইভাবে রাষ্ট্রবিদের রাষ্ট্র থাকে কি করে? প্রতি সরকারের 2-3 জন লোককে কিনে ফেলে। এবারও আমরা শুনছি 2-3 জন মন্ত্রী নাকি অলরেডি কিনে ফেলছে। আমরা জানতে চাই এই মন্ত্রীরা কারা। তবে এটা বোঝা যায় যে সালাউদ্দিন সাহেব তো অলরেডি বোধহয় ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন, তাকে অ্যারেস্ট কেন করলো না? এইটা যে তারেক সাহেবকে ডুবাবে, এইটা তো তারেক সাহেবের বোঝা উচিত যে তারা এই মাফিয়া রাষ্ট্র যদি ম্যানেজ করতে না পারে তাহলে কি করে দেশে সুশাসন ন্যায় বিচার আনবে? একটা ব্যবসায়িক গ্রুপকে যদি আইনের আওতায় না আনা যায়, তো সেই ক্ষেত্রে আমি বরং হাসনাতকে একটু ধন্যবাদই জানাবো যে সে এইটা পার্লামেন্টে বলাতে এইটা আরো একটু মানুষের ভিতরে একটু প্রচারিত হয়েছে, যে একটা ডিসফাংশনাল স্টেট না হলে, একটা ফেইল্ড স্টেট না হলে, এরকম তো একটা রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র একটু রাজধানীর ভিতরে এটা তো থাকতে পারে না। তো আমরা দেখতে চাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হয়েছে, এবং ওখানে যারা বাসিন্দা আছে তারা অনেকেই ভয়ের ভিতরে আছে, তারা জমি বিক্রি করলে এই চাঁদাবাজির শিকার হয়, নির্যাতন শিকার, সেজন্য কোনো কথা বলে না। তাদেরকে মুক্ত করা প্রয়োজন, এবং দেশের প্রচলিত আইন ওইখানে কার্যকরী করা প্রয়োজন। এইটুকুই আমি বলবো যে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র থাকা উচিত না, এবং যতদিন এটা ঠিক না হবে ততদিন আমরা কথা বলে যাবো। আমার নামে মামলা অনেকগুলো করছে, 5,000 কোটি টাকার মামলা করছে আমার বিরুদ্ধে, চলুক, আসলে দেখা যাবে। এরপরে 11 পাতার নোটিশ পাঠিয়েছে, আচ্ছা পাঠাতে থাক, কোনো অসুবিধা নেই, দেখবো আমি সেটা। কিন্তু এতে আমাদের মুখ থামানো যাবে না। বসুন্ধরা গ্রুপের সাথে তো আমার কোনো জমি জমার
কোনো বিরোধ নাই, কোনো বিরোধও ছিল না। আমরা মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচার চেয়েছি, আপনি আমি। ন্যায় বিচার চাওয়াতে 5টা মিডিয়া লাগিয়ে আমাদেরকে চরিত্রহরণ করেছে, আমাদেরকে ডিফেমেশন করেছে। এই যে রেজওয়ানা ছিল, রেজওয়ানাকে ডিফেমেশন করছে, মাহবুব আনামকে করছে, প্রফেসর ইউনূসকে করছে, কারে করে নাই? অ্যাকশন নিয়েছি শুধু আমি, আপনারা তো কেউ অ্যাকশন নেন না। এই মুনিয়ার বোন নুসরতকে যে কতভাবে বেইজ্জতি করছে, কতভাবে চরিত্র হরণ করেছে, দাঁড়াইছি শুধু ওদের বিরুদ্ধে আমি দাঁড়াবো, আপনাদের সবার পক্ষে আমি লড়ে যাবো, সবার পক্ষে আমি লড়ে যাবো। ডিলিট করে দিল 5 আগস্টের পরে, ভাবছিলাম যে শাহ আলমের কলিজায় আঘাত লেগেছে, সেই জন্য সে আমার বিরুদ্ধে মামলা করছে। ওই মামলার ভিতরে কিছু নাই, ওর কলিজায় আঘাত এমন ভাবে লাগছে যে আমার বিরুদ্ধে 11 পাতার লিগ্যাল নোটিশ পাঠাইছে। পাঠাক না, এই তো শুরু। তো সেই হিসেবে হাসনাদের মতো যদি আরো কেউ আগে আসে, এবং মামুন ভাই আমাদের সাথে আছে, মামুন ভাই তো অন্যায়ের বিরুদ্ধে সবসময় আছে, থাকবে সবসময়। বসুন্ধরার বিরুদ্ধে আমার কাছে ডজনস অফ লয়ার আমার কাছে আইসা আপনার পাশে থাকবো, আপনার সাথে থাকবো। সো এইটাকে শৃঙ্খলিত করার জন্য, আইনের আওতায় আনার জন্য যা যা করা প্রয়োজন করব। সেই ক্ষেত্রে আমরা সরকারের হাত প্রসারিত করতে চাই। আমি সর্বশেষ এই আশাবাদ ব্যক্ত করব, সাব্বির হত্যাকাণ্ড খেয়ে ফেলছে, মুনিয়া হত্যাকাণ্ড একটা জায়গায় আছে, কোনোভাবে যাতে তারেক সাহেবের কোনো মন্ত্রী এখানে বিক্রি না হয়, তারেক সাহেবকে যাতে কোনোভাবে ম্যানেজ করতে না পারে। শুধু এই বসুন্ধরা গ্রুপকে যদি আইনের আওতায় আনে, তাহলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করা শুরু করবে যে এই বর্তমান বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে। ধন্যবাদ।